আজকে আমরা একটা প্রায় বিস্মিত ইতিহাসের পাতা উল্টে দেখব আর এই যাত্রায় আমাদের সঙ্গী হবে একটা বিখ্যাত উপন্যাস যার মাধ্যমে আমরা খুঁজে বের করব কিভাবে নারীরা ভাষা আন্দোলনের এক বিপ্লবী শক্তি হয়ে উঠেছিলেন। একটা উপন্যাসের একেবারে শেষের এই লাইনটা, এটা শুধু একটা লাইন না, তাই না? এর মধ্যে যেন একটা শপথ লুকিয়ে আছে। কিন্তু কিসের শপথ, কিসের প্রতিশ্রুতি? চলুন এই শব্দগুলোর গভীরে ডুব দেয়া যাক, খুঁজে বের করার চেষ্টা করা যাক কি সেই ঐতিহাসিক প্রতিশ্রুতি যা এই লাইনটাকে এতটা শক্তিশালী করে তুলেছে। তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে জহির রায়হানের সেই অসাধারণ উপন্যাস আরেক ফাল্গুন দিয়ে। ভাবুন একবার ১৯৫২ সালের সেই ভাষা আন্দোলন। জহির রায়হান কিন্তু শুধু একজন লেখক হিসেবে দূর থেকে ঘটনাটা দেখেননি, তিনি নিজে ছিলেন সেই সংগ্রামের সামনের সারের একজন। আর ঠিক এই কারণেই তার উপন্যাসটা শুধু একটা গল্প হয়ে থাকেনি, হয়ে উঠেছে ইতিহাসের এক জীবন্ত দলিল। আচ্ছা, এবার একটু উপন্যাসের ভেতরে ঢোটা যাক, দেখি কিভাবে একটা রাজনৈতিক সংগ্রামের ভেতরের মানবিক টানাপোড়েনগুলো ফুটে উঠেছে এখানে। দেখুন, গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা দারুণ দ্বন্দ্ব। একদিকে মনিম আর ডলির মতো চরিত্রদের ব্যক্তিগত জীবন, তাদের প্রেম, আশা, অভিমান, আর অন্যদিকে মাতৃভাষার জন্য এক ভয়ঙ্কর রাজনৈতিক সংগ্রামে তাদের আপসীন অঙ্গীকার। এই দুটো টানাপোড়েনই কিন্তু গল্পটাকে একদম জীবন্ত করে তোলে আর আমাদের ভাবায় একটা বড় আদর্শের জন্য ব্যক্তিগত জীবনে ঠিক কতটা ত্যাগ করা যায়। আর এখানেই উপন্যাসটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা চলে আসে। জহির রায়হানের লেখাটা যেন একটা দরজা খুলে দেয় সেই সব নারীদের বাস্তব ইতিহাসের দিকে, যাদের কথা ইতিহাস প্রায়ই মনে রাখে না। উপন্যাসের যে নারী চরিত্রগুলো আছে, রানু, বেনু, সালমা, এরা কিন্তু শুধু কাগজের চরিত্র নয়, বলা যেতে পারে তারা ছিলেন সেই সময়ের অগণিত বাস্তব নারীদের এক একটা প্রতিচ্ছবি। এমন একটা সময় তারা লড়ছিলেন যখন বাড়ির বাইরে এসে প্রতিবাদ করাটাই ছিল প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। তারাই কিন্তু আড়ালে থেকে বিপ্লবের আগুনটাকে জ্বালিয়ে রেখেছিলেন। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। একদিকে উপন্যাসের ঘটনা, অন্যদিকে বাস্তব ইতিহাস। যেমন উপন্যাসে আমরা পড়ি ছাত্রীরা খালি পায়ে মিছিলে যাচ্ছে, বাস্তবেও কিন্তু এটাই ছিল শহীদদের প্রতি শোক জানানোর একটা ভাষা। কিংবা ধরুন ১৪৪ ধারার কথা, সরকারি নিষেধাজ্ঞা। জানেন কি, এই নিষেধাজ্ঞা প্রথম ভঙ্গ করেছিলেন একজন নারী, ডাক্তার সাফিয়া খাতুন। আর ইতিহাসে তো লেখাই আছে কত নারীকে যে সেদিন জেলে যেতে হয়েছিল। মানে উপন্যাসের প্রায় প্রতিটি ঘটনাই যেন ইতিহাসের আয়না। চলুন এবার উপন্যাসের আরও একটু গভীরে যাই, দেখি জহির রায়হান কিভাবে কিছু শক্তিশালী প্রতীক ব্যবহার করেছেন যেগুলো আসলে পুরো আন্দোলনটাকেই প্রকাশ করে। ফাল্গুন নামটা শুনলেই বসন্তের কথা মনে হয়, তাই না? কিন্তু এই উপন্যাসে ফাল্গুন শুধু একটা ঋতু নয়, এটা একদিকে ২১-এর রক্তক্ষয়ী ত্যাগের প্রতীক, আবার অন্যদিকে নতুন করে জেগে ওঠার এক নতুন শুরুর আশার প্রতীক। একইভাবে শহীদ মিনার, এটা কি শুধু একটা ইটের তৈরি স্মৃতিস্তম্ভ? না, এটা হয়ে উঠেছে আমাদের জাতির সেই অদম্য সংকল্পের প্রতীক, যা বারবার মনে করিয়ে দেয় সেই আত্মত্যাগের কথা আর ভবিষ্যতের লড়াইয়ের জন্য সাহস যোগায়। আর এখানেই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী বার্তাটা লুকিয়ে আছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রক্ত কিন্তু কোনো কিছু শেষ নয়, বরং এটা ছিল ভবিষ্যতের স্বাধীনতা আর পরিচয়ের জন্য রোপণ করা একটা বীজ। এই সব কিছু মিলিয়েই আমরা আবার সেই শুরুর বিন্দুতে ফিরে আসি, উপন্যাসের একেবারে শেষ মুহূর্তের সেই রহস্যময় প্রতিশ্রুতি। এতক্ষণ যা কিছু আমরা জানলাম, তারপরে এই লাইনটা আরেকবার শোনা যাক। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। এখন এর অর্থটা কি আরও অনেক বেশি গভীর মনে হচ্ছে না? একটু কল্পনা করুন দৃশ্যটা। শত শত ছাত্রছাত্রীকে ধরে জেলে ঢোকানো হচ্ছে, জেলার পারেশান, দিশেহারা। আর ঠিক সেই মুহূর্তে বন্দীদের মধ্য থেকে একজন ছাত্র চিৎকার করে এই কথাটা বলছে। এটা কিন্তু শুধু একটা স্লোগান ছিল না, এটা ছিল চরম দমনের মুখে দাঁড়িয়ে প্রতিরোধের এক অদম্য ঘোষণা। এর সহজ মানে হল, আমাদের যত দাবানো হবে আমরা ততটাই শক্তিশালী হয়ে ফিরে আসব। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়। ইতিহাস হয়তো অনেক কিছু ভুলে যায় বা ভুলিয়ে দেয়, কিন্তু শিল্প? জহির রায়হানের আরেক ফাল্গুন আমাদের এটাই দেখায় যে সাহিত্য শুধু নিছক গল্প বলে না, এটি আসলে ইতিহাসের সেই সব অধ্যায়কে বাঁচিয়ে রাখে যা হয়তো সময়ের স্রোতে হারিয়ে যেত। এটা যেন আমাদের চেতনার এক আর্কাইভ,